সকলকে অনন্ত শুভেচ্ছা জানাই। আজকে এই ভিডিওতে আলোচনা করব যে এই যে এমসিকিউ যেগুলো হবে আর কি ফার্স্ট সেমিস্টার, এই ফার্স্ট সেমিস্টারে গল্প, কবিতা, ভাষায়, শিল্প সংস্কৃতি, ইতিহাস, এগুলো থেকে ঠিক কত নম্বরে প্রশ্ন থাকবে এবং প্রশ্নগুলো কি ধরনের হবে। ভালোভাবে কিন্তু অবশ্যই সকলে ভিডিওটা দেখবে, না হলে তোমরাই কিন্তু মুশকিলে পড়ে যাবে। প্রত্যেকটা প্রশ্নের প্রত্যেকটা গল্প বা কবিতার থেকে ঠিক কত নম্বরের প্রশ্ন আসবে এবং কি কি ধরনের কিভাবে প্রশ্নগুলো হবে আমি ডিটেলসে কিন্তু এখানে আলোচনা করছি। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর নোটিফিকেশনের বাটনটা প্রেস করে দেবে। ঠিক আছে, চলো তাহলে দেখে নেওয়া যাক। পুঁই মাচা যে গল্পটা আছে, সেই পুঁই মাচা গল্পটা থেকে প্রশ্ন আসবে 8 নম্বরের, অর্থাৎ 8খানা এমসিকিউ হবে। বিড়াল থেকে 5 নম্বরের, অর্থাৎ 5টা এমসিকিউ হবে। কবিতা থেকে 2খানা কবিতা রয়েছে, সাম্যবাদী আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এখান থেকে 7টি এমসিকিউ হবে 7 নম্বরের। আর আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতা যেটা, অর্থাৎ বিশাল ডানাওয়ালা এক থরথরে বুড়ো আর চারণ কবি, এই দুটো থেকে প্রশ্ন সংখ্যা একটু কম, 5 নম্বরের প্রশ্ন হবে, অর্থাৎ 5টা এমসিকিউ হবে। ভাষা থেকে কিন্তু অনেকটা, 10টি এমসিকিউ, 10 নম্বরের, বুঝতেই পারছো, ভাষা থেকে 10 নম্বরের এমসিকিউ হবে। আর শিল্প সংস্কৃতির ইতিহাস থেকে 5 নম্বরের এমসিকিউ থাকবে। আর একবার বলি, দেখেও নাও এখানে স্ক্রিনে, পুঁই মাচা থেকে 8টি এমসিকিউ, বিড়াল থেকে 5টি, কবিতা থেকে 7টি, আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতা থেকে 5টি, ভাষা থেকে 10টি এবং শিল্প সংস্কৃতির ইতিহাস থেকে তোমার 5টি প্রশ্ন হবে। এখন এই প্রশ্নগুলো কি ধরনের প্রশ্ন, কি জাতীয় প্রশ্ন এবং প্রত্যেকটা আইটেমের প্রশ্ন সংখ্যা কতগুলো, সেটা আমাদের জেনে নিলে পারে কি হবে যে আমাদের প্রস্তুতিতে সুবিধা হবে। দেখো, 50% প্রশ্ন, অর্থাৎ 50% নম্বরের প্রশ্ন কিন্তু সহজ প্রশ্ন হবে। সহজ প্রশ্ন বলতে কি বোঝায়, আমরা ধরে নিতে পারি সহজ প্রশ্ন মানে জ্ঞানমূলক প্রশ্ন। জ্ঞানমূলক প্রশ্নটা কি? জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে সেই গল্প বা কবিতা বা প্রবন্ধ যাই পড়ো না কেন, একেবারে তার থেকে তথ্যভিত্তিক, যেটা আমাদের মুখস্থ রাখলেই হয়, ভাবতে হয় না, বিশেষ কিছু ভাবতে হয় না, বুদ্ধি দিয়ে ভেবে চিনতে কি হতে পারে, যেটাকে বোধ বলে আর কি। বোধ আর জ্ঞানের মধ্যে পার্থক্য হচ্ছে, জ্ঞানটা হচ্ছে একেবারে মুখস্থ ভিত্তিক, তথ্যভিত্তিক, আর বোধটা হচ্ছে যেটা আমরা পড়লাম সেটাকে উপলব্ধি করা, সেটার অন্তর্নিহিত জায়গাটা ধরা, এটা হচ্ছে বোধমূলক প্রশ্ন। তাহলে জ্ঞানমূলক প্রশ্নে আমরা 50% প্রশ্ন পাচ্ছি, যেটা তোমার একেবারেই মুখস্থের উপরে, এবং যেহেতু স্পষ্টই বলা হয়েছে সহজ প্রশ্ন, তার মানে খুব কঠিন কোনো হঠাৎ একটা লাইন তুলে দিয়ে জ্ঞানমূলকও যে সহজ হয় তা তো নয়, কোনো কঠিন একটা জায়গা থাকতেই পারে, সেটা মুখস্থ নির্ভরই। কিন্তু দেখা গেল যে ছাত্ররা কম মুখস্থ করে সাধারণত ছাত্রছাত্রীরা, তো সেটা সেরকম হবে না। 50% প্রশ্ন অবশ্যই সহজবোধ্য হবে, সহজ প্রশ্ন হবে। কিন্তু বাকি তোমার 30% প্রশ্ন হবে কিন্তু বোধমূলক প্রশ্ন। বাকি 30% প্রশ্ন বোধমূলক, অর্থাৎ 20 নম্বরের প্রশ্ন সহজ প্রশ্ন হচ্ছে, আর 30% দ্যাট ইজ 12টি প্রশ্ন কিন্তু তোমার, বা 25% এরকম বলা হচ্ছে যে 10 থেকে 12টি প্রশ্ন হবে বোধমূলক প্রশ্ন। আর বাকি যে প্রশ্নগুলো, সে বাকি প্রশ্নগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকছে অনেকগুলো আইটেমের মধ্যে। যেমন ধরো, বিবৃতি এবং কারণ, একটা বিবৃতি দেওয়া হলো এবং তার কারণ দেওয়া হলো, এই বিবৃতি এবং কারণের মধ্যে থেকে অনেকগুলো তোমার অপশান দেওয়া থাকবে, যে এই বিবৃতি এবং কারণ, অর্থাৎ ধরা যাক একটা বিবৃতি এবং একটা কারণ দিয়ে ক অপশানে বলা হলো বিবৃতিটি ঠিক কিন্তু কারণটি ভুল, খ অপশানে বিবৃতি এবং কারণ দুটোই ভুল, গ অপশানে কারণ ঠিক বিবৃতি ভুল, এই রকম ভাবে যতগুলো অপশান থাকবে ওটাও কিন্তু তাহলে দেখো বোধমূলকের মধ্যেই পড়ে যাচ্ছে। হ্যাঁ, সেইখান থেকে তোমাকে ওইটাকে নির্ণয় করতে হবে। আর একটা হচ্ছে মন্তব্য, দুটো মন্তব্য,
একটা পরপর দুটো মন্তব্য দেওয়া হলো। তো সেই দুটো মন্তব্য তাতে আবার অপশন যে এ মন্তব্যটি গ্রহণযোগ্য, বি মন্তব্যটি গ্রহণযোগ্য নয়, বা এ এবং বি দুটো মন্তব্যই গ্রহণযোগ্য, এটাও কিন্তু তাহলে আলটিমেটলি সেই বোধমূলকের মধ্যেই পড়ে যাচ্ছে। তার মানে খুব একটা সহজ কিন্তু নয় ব্যাপারটা। হলে গেলাম এবং একে ওকে জিজ্ঞাসা করে উত্তরগুলো পেয়ে গেলাম, হল কালেকশন করে হয়ে যাবে মোটামুটি সব কটা সাবজেক্টে, বাংলা বলে নয় কিন্তু, আমি যদিও বাংলা নিয়ে আলোচনা করছি, কিন্তু সব সাবজেক্টের প্রশ্নই এই প্যাটার্নের হবে, পড়তে হবে তোমাদেরকে। এবারে জ্ঞান এবং বোধমূলকের মধ্যে তোমার আরও থাকছে যেটা, সেটা হচ্ছে সত্য মিথ্যা নির্ণয়। সত্য মিথ্যার নির্ণয়ে যেরকমভাবে ট্রু ফলস করে আমরা এরকম কিন্তু নয়। সত্য মিথ্যা নির্ণয়েও ধরা যাক চারটে দেওয়া থাকলো এবং তারপরে মানে চারটে তথ্য দেওয়া থাকলো এবং তারপর অপশান থাকছে যে এ সত্য, বি মিথ্যা, ক সত্য, ডি মিথ্যা, বা এ সত্য, বি সত্য, ডি মিথ্যা, সি মিথ্যা। এইরকমভাবে দেওয়ার ফলে কি হয় যে কনসেন্ট্রেশনটা ব্রেক করে গেলে পারে কিন্তু অপশান নির্ণয়টা কঠিন হয়ে যায়। আর একটা হচ্ছে ঘটনাক্রম সাজিয়ে লেখো। ঘটনাক্রম সাজিয়ে লেখোটা কীরকম, যে চারটে বুঝতেই পারছো যে চারটি বিষয় ধরা যাক পুঁই মাচা গল্প থেকে কোনটা আগে কোনটা পরে এরকম হয়েছে, বা শিল্প সংস্কৃতি ইতিহাস থেকে কোন ঘটনাটা আগে হয়েছে কোন ঘটনাটা পরে হয়েছে, এইরকমভাবে দেওয়া হলো। সেটাকে সাজিয়ে লিখতে হবে। সেই সাজিয়ে লেখার ক্ষেত্রেও কিন্তু অপশান থাকবে, চারটে অপশান থাকবে। অর্থাৎ ভালো করে খেয়াল করতে হবে, কনসেন্ট্রেশনটা এখানে ভীষণভাবে জরুরি। সেই কনসেন্ট্রেশন না থাকলে কিন্তু ব্রেক হয়ে যাবে, ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা ভীষণ। এইরকমভাবে এই ধরো বেশি প্রশ্ন থাকলো না, দুটো প্রশ্ন থাকলো, দুটো যদি না পারি তার মানে 2 নম্বর কিন্তু পুরো চলে গেল। এটা খেয়াল রাখতে হবে। ফলে পড়াশোনাটা কিন্তু তোমাদের ক্ষেত্রে আরো কঠিন হয়ে গেল, অবশ্যই কঠিন হয়ে গেল। মানে আরো বেশি করে পড়তে হবে। ফাঁকি দিলে পারে হবে না। ফাঁকি দিলে কি হবে জানো তো, হল কালেকশন করে একটা 5 নম্বর হয়ে যাবে, এটা ঠিক। একে ওকে জিজ্ঞাসা করে কিছুটা 5 নম্বর হয়ে গেল, কিন্তু 5 নম্বরে গিয়েই আটকে গেল। তারপরে যাওয়ার জন্য অবশ্যই নিজেকে স্টাডি করতে হবে, নিজেকে স্টাডি করতে হবে, নিজেকে স্টাডি করতে হবে, এর বাইরে কিছু নেই। আর কিরকম স্টাডি করতে হবে, বইটা পড়তে হবে, পাঠ্য বইটা পড়তে হবে, মাথা থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। গল্প, কবিতা, বড় হোক ছোট হোক, বিড়াল প্রবন্ধ যত বড়ই লাগুক তোমার কাছে, বুঝতে যদি না পারো স্কুলের শিক্ষককে, গৃহশিক্ষককে বলো বুঝিয়ে দিতে, নোট দিতে নয়। নোটের জন্য তোমার কাছে বই আছে, সহায়িকা বই আছে, 2-3টে সহায়িকা বই কিনে নেবে, শর্ট কোশ্চেন পেয়ে যাবে। কিন্তু বইটা পড়লে না, সহায়িকা বই থেকে শর্ট কোশ্চেন মুখস্থ করলে কোনোদিন সম্ভব নয়। ও আর এক ধরনের প্রশ্নের কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে তোমার বোধ পরীক্ষণ বা কেস স্টাডি। যদিও বোধ পরীক্ষণ এবং কেস স্টাডি সম্পূর্ণ এক নয়, কিন্তু মোটামুটি এখানে একরকমভাবে দেখা হচ্ছে। এটা কিন্তু খুব একটা কঠিন হবে না, এটা কোনো আনসিন প্যাসেজ হবে না, তোমাদের জানা প্যাসেজই। যে গল্প, কবিতা বা শিল্প সংস্কৃতি কিংবা ভাষা থেকে পড়ছো তার থেকে কোনো একটা প্যাসেজ দেওয়া থাকবে এবং সেই প্যাসেজ থেকে প্রশ্ন থাকবে। আমার মনে হয় যেটা মন্তব্যের কথা বললাম, যেহেতু সিবিএসই বোর্ড এরকমই করে, মন্তব্য সেটা কিন্তু ওই যে প্যাসেজটা দেওয়া থাকছে সেই প্যাসেজ থেকেই দুটো মন্তব্য দেওয়া থাকবে এবং এই দুটো মন্তব্যের মধ্যে বিকল্পগুলো দেওয়া থাকবে। অর্থাৎ ক মন্তব্য ঠিক, খ মন্তব্য ভুল, এরকম বিকল্প। সেই বিকল্প থেকে সঠিক বিকল্পটা নির্ণয় করতে হবে। তাহলে এই যে বোধ পরীক্ষণ, এখান থেকে অন্তত গোটা 2-3-4 নম্বর তো পাওয়া যাবে। সব মিলে কিন্তু খুব একটা কঠিন নয়, কঠিন ওই 7-8খানা প্রশ্নে কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে। আর তার জন্য যেটা আগে বললাম পড়তে হবে। আর গৃহশিক্ষকদের কাছে আমার বিনীত অনুরোধ, মানে জ্ঞান দিচ্ছি ভাববেন না কাইন্ডলি, ওদেরকে না বইটা পড়ান, মানে আপনার সামনে বইটা পড়ুক, ভালো করে পড়তে। আপনারা জানেন তো পড়তেই পারে না, উচ্চারণই করতে পারে না, সেই ছেলেপেলেদের তো একটু এগিয়ে নিয়ে যেতে হবে, ওটা বইটা পড়ুক। বইটা পড়লে না ওরা অনেকটা এগিয়ে যাবে। আর যারা আরেকটু ভালো স্টুডেন্ট তাদেরকে বলুন কি, মানে আবার বলছি জ্ঞান নয়, তাদেরকে বলুন যে বইটা পড়ে তোরা নিজে নিজে একটু প্রশ্ন তৈরি কর। প্রশ্ন তৈরি করলে কি হবে, ভেতরে আরও একটু প্রবেশ করতে পারে। এটা আমার ধারণা। আমি যখন এসএসসি পড়াতাম তখন কিন্তু আমি তাদেরকে দিয়ে প্রশ্ন তৈরি করা। তবে যাই হোক, এটা আপনাদের ব্যাপার, একটু অনুরোধ করলাম মাত্র। ঠিক আছে, চলো, ওকে। বিবৃতি ও কারণমূলকের একটা প্রশ্ন দেখো। বিবৃতি: সহায় হরির মনে ভীতির সঞ্চার হয়েছিল কারণ তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। 4টে বিকল্প ভালো করে দেখো, তার মধ্যে খ বিকল্পটি বিবৃতি ঠিক কারণ ভুল, এটাই কিন্তু উত্তর। কেন এটার উত্তর তার ব্যাখ্যা আমি করে দিয়েছি।
সহায় হরি কিন্তু তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন বলে মনে মনে ভীত হননি। তিনি অত্যন্ত শান্ত কথায় কথা বলছিলেন, হয়তো পরে ঝগড়া হতে পারে, এই আসন্ন ঝগড়ার কারণেই কিন্তু তিনি ভীত হয়ে পড়েছিলেন। মন্তব্য বিষয়ে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি গ্রহণযোগ্য? ক, বিড়াল মনে করে বিচারক না খেয়ে থাকলে চোরকে শাস্তি দেবেন না। খ, না খেতে পাওয়া মানুষগুলো দুর্বল চিত্তের হয়ে থাকে। দেখো, কটা ঠিকই, কিন্তু খ মন্তব্যটা কিন্তু ঠিক মতন হলো না। তাহলে এক্ষেত্রে আমাদের এ অপশান যেটা, সেইটাই সঠিক হবে। তাহলে বুঝতেই পারছো কতটা ভেবে করতে হবে। স্তম্ভ মেলানোর প্রশ্ন কীরকম থাকতে পারে বিকল্প, সেটাও একটু দেখে নাও। ঘটনাক্রম সাজিয়ে লেখাটা কীরকমভাবে হয় সেটাও একটু দেখে নাও।